রেখা একজন বিধবা মহিলা ছিল, যে রামপুর নামের একটা গ্রামে বাস করত। ওর একটা পুত্র ছিল যার নাম সোনু ছিল। সোনু বেশিরভাগ সময়ই অসুস্থ থাকত। রেখা বিধবা হওয়ার জন্যে তাড়াতাড়ি কেউ ওর সাহায্যও করতো না। ও খেতিতে মজদুরের কাজ করে নিজের জীবনযাপন করত। গ্রামের একটা নিয়ম ছিল কি, বিধবা মহিলাদের একটা আলাদা কুয়ো থেকে জল ভরতে হয়। সোনুর শরীর তো দিন প্রতিদিন খারাপই হয়ে যাচ্ছে, আর আমার কুয়াটা তো অনেক দূর। এখন ওকে যদি ছেড়ে যাই তো যাব কেমন করে? মা, খুব পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি জল দাও না, গলা শুকিয়ে যাচ্ছে। ধৈর্য ধরো সোনা, আমি এক্ষুনি নিয়ে আসছি। যতক্ষণ আমি আসছি ততক্ষণ তুই বিশ্রাম কর। কুয়া অবধি যেতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। একটা কাজ করি, পাশের বাড়ির থেকে চেয়ে নিয়ে আসি। রেখা পাশের বাড়ি গেল, যেখান থেকে ওকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। তারপর রেখা কলসি নিয়ে নিজের কুয়োর দিকে এগিয়ে গেল। যেখানে গিয়ে ও দেখলো, হে ভগবান, এ কি? এতে তো একটা পশু মরে পড়ে আছে। যদি এই জলটা আমি সোনুকে খাওয়াই তাহলে তো ও আরো অসুস্থ হয়ে পড়বে। আর আমার কাছে তো এত পয়সাও নেই কি আমি ওর চিকিৎসা কোনো ভালো জায়গায় নিয়ে গিয়ে করি। রেখা খুব চিন্তিত হয়ে পড়ল। তখনই ওর মনে বিচার আসলো, এখন তো কোনো উপায়ও নেই। রাস্তায় যে সরপঞ্চের কুয়োটা পড়ে সেখান থেকেই জল নেওয়াটা ঠিক হবে। সোনুকে তো এরকম জলের জন্য ছটপট করতে তো দেখতে পারবো না আমি। রেখা চারিদিকে দেখলো, ও কাউকে দেখতে পেল না। রাত্রের অন্ধকারে ও কুয়োর থেকে জল বের করছিল। তখনই ওকে সরপঞ্চ দেখে ফেললো। তোর সাহস কেমন করে হলো এই কুয়োর থেকে জল নেওয়ার? এই কুয়োটাকে অপবিত্র কেমন করে করতে পারলে তুমি? যাও এখান থেকে। যখন আমরা তোমাকে একটা কুয়ো দিয়ে রেখেছি তাহলে গিয়ে ওর থেকে কেন জল নাও না? বাবু, ওই কুয়োতে একটা পশু মরে পড়ে আছে, সেটা দূষিত হয়ে গেছে। যদি ওই জলটা খাওয়া হয় তাহলে আমাদের জীবনও বিপদে পড়ে যাবে। তোমরা মরো বা বেঁচে থাকো, আমাদের তাতে কোনো আসে যায় না। এই কুয়োর জল আমাদের জন্যে। এখন সকালবেলা পঞ্চায়েতে তোমার নির্ণয় নেওয়া হবে। সকালবেলা পঞ্চায়েতে হরি ওকে গ্রাম থেকে বের করে দিল, আর সবাই ওনার নির্ণয়কে সহমতি জানালো। রেখা সবার কাছে খুব মিনতি করলো, কিন্তু কেউ ওর কথা শুনলো না। আর ও গ্রাম থেকে বাইরে পাহাড়ের ওপর একটা কুঁড়ে ঘর বানিয়ে সোনুর সঙ্গে বাস করতে লাগলো। মা, এই লোকগুলি কত খারাপ, তাই না? আমাদেরকে ওদের সঙ্গে থাকতে দেয় না। আমাদেরকে গ্রাম থেকে বের করে একটা কোনায় এখানে ফেলে দিয়েছে। না সোনা, কেউ খারাপ না, শুধু খারাপ আমাদের ভাগ্য। ভগবানই যখন তোমার বাবাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, তো আমাদের সাথে তো এমনটা হওয়া ঠিকই। এর থেকে আর কিচ্ছু খারাপ হতে পারে না আমাদের সঙ্গে। যদি তোমাদের বাবা জীবিত থাকতো তাহলে আমাদেরকে এইসব দেখতে হতো না। সময় এরকম করেই কেটে যাচ্ছিল। একদিন রেখা আর সোনু শুয়েছিল, তখনই একটা লোক দরজায় আওয়াজ দিল। রেখা বাইরে এসে দেখলো, আরে প্রকাশ, তুমি এখানে? কি ব্যাপার? এই রাত্রিবেলা যদি তোমাকে কেউ এখানে দেখে ফেলে তাহলে অসুবিধা হয়ে যাবে। দিদি, অসুবিধা তো হয়ে গেছে। কি হয়েছে? তুমি এত চিন্তিত হয়ে আর এত রাত্রিবেলা আমার কাছে কেন এসেছো? পরিষ্কার করে বলো, কি হয়েছে? গোটা গ্রাম বিপদে আছে। কাছের বাঁধ ভেঙে গেছে, যার জন্যে গোটা গ্রামে জলে ভরে গেছে। সবাই খুব কষ্টে আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্যে এদিকে ওদিকে পালাচ্ছে। একটা কাজ করো প্রকাশ, সবাইকে এখানে নিয়ে আসো। এই কুঁড়ে ঘরটা পাহাড়ের ওপরে, এখান অবধি জল আসতে পারবে না। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। প্রকাশ সবাইকে রেখার কুঁড়ে ঘরে যাওয়ার জন্যে বলে দিল, আর সবাই একজন একজন করে ওই কুঁড়ে ঘরে আসতে লাগলো। রেখা একদিকে চিন্তায় বসেছিল। তখনই একজন বৃদ্ধ আসলো আর ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? তুমি এত চিন্তায় কেন বসে আছো? কোনো অসুবিধা আছে যদি বলো। বাবা, আমি সবাইকে আমার কুঁড়ে ঘরে আসতে বলে তো দিয়েছি, কিন্তু আমার কুঁড়ে ঘরটা তো এত ছোট, ওরা সবাই এখানে কেমন করে আসতে পারবে? আর দ্বিতীয়, এদেরকে খাওয়ানোর জন্য আমার কাছে কিচ্ছু নেই। মামনি, আমি তোমাকে শুধু এক মুঠি ডাল চাল দিতে পারি, যেটা আমার কাছে বাঁচা আছে। এটা দিয়ে খিচুড়ি বানিয়ে তুমি তাদেরকে খাওয়াতে পারো। কিন্তু বাবা, এতে আর কতটা খিচুড়ি হবে? যতটাই হোক না কেন, কিছু মানুষের তো ভালো হবে। রেখা ওই ডাল চাল মিশিয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিল। সোনুর নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি এই খিচুড়িটা ওর জন্য নিয়ে যাই। রেখা সোনুকে খিচুড়ি খাইয়ে দিল, যেটা খেয়ে সোনু নিজেকে খুব ভালো অনুভব করলো। তখনই ওর মনে পড়লো কি ও খিচুড়ি চুলাতেই রেখে এসেছে। ও আবার রান্নাঘরে গেল, তো দেখলো, আরে এটা কি? এটা তো হাঁড়ি থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে, আর তারই সঙ্গে এর তো বলও হয়ে গেছে।
আমার এতটুকুন কুঁড়েঘর এত বড় হয়ে গেছে, এতে তো গোটা গ্রামই আসতে পারবে। তখনই ওই খিচুড়ির থেকে আওয়াজ বেরোলো, রেখা, আমি জাদুই খিচুড়ি, তুমি সমস্ত গ্রামের লোকেদের সাহায্য করেছো, তাই আমি খুব প্রসন্ন। এখন এই কুঁড়েঘরটা তোমার খিচুড়ি কুঁড়েঘর হয়ে গেছে। এতে এখন তুমি আর কোনো কষ্টের অনুভব করবে না, আর এই হাঁড়ি থেকে কখনো খিচুড়ি কম হবে না। তুমি এটা দিয়ে সবাইকে সারা দিন খাওয়াতে পারো, আর যেই আমাকে খাবে সে সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যাবে। এটা শুনে রেখা খুব খুশি হয়ে গেল, আরও সমস্ত গ্রামবাসীদেরকে খিচুড়ি খাওয়ালো। খিচুড়ি এত সুস্বাদু ছিল কি সেটা খেয়ে কারোর মনই ভরল না, আর সবাই খুব খিচুড়ি খেলো। কিছুদিন পর যখন গ্রাম থেকে সমস্ত জল বেরিয়ে গেল, তখন সবাই নিজেদের বাড়ি ফিরে আসলো। আমাদেরকে ক্ষমা করে দাও বোন, আমরা তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি আর তোমার অবস্থাতে হেসেছিও। আজকের পর থেকে আমরা সব সময় তোমার সাহায্য করব। তুমি খারাপ সময়ে আমাদের সাহায্য করেছো। সমস্ত গ্রামবাসী রেখার কাছে ক্ষমা চাইলো, কিন্তু সরপঞ্চ এটা সহ্য করতে পারলো না। যখন ও জানতে পারলো কি রেখার কাছে জাদুই খিচুড়ি আছে, তো ও ওটা চুরি করার চেষ্টা করলো। কিন্তু যেই ও খিচুড়িকে হাত দিল, তো খিচুড়ি ওর গোটা শরীরে আটকে গেল আর ও পুড়ে গেল, আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর আওয়াজ শুনে রেখা ওখানে এসে পড়ল। জাদুই খিচুড়ি, সরপঞ্চকে ক্ষমা করে দাও। যদি তুমিও ওর মতন হয়ে যাও, তাহলে তোমার আর ওর মধ্যে কী বা তফাৎ থেকে যাবে? ও তোমাকে অনেক কষ্ট দিয়েছে, ও ক্ষমা পাওয়ার যোগ্য নেই। ওর জায়গায় আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনাকে সবসময় লোকেদের সাহায্য করার জন্যই জানা হয়। যদি আপনি এমনটা করেন, তাহলে আপনার উপরে দাগ লেগে যাবে, যেটা আমি চাই না। জাদুই খিচুড়ি সরপঞ্চের শরীর থেকে সরে গেল, আর ও ওখান থেকে পালিয়ে গেল। গোটা গ্রাম রেখার খুব সম্মান করতে লাগলো। এখন রেখা আর সোনু হাসি খুশিভাবে লোকেদের সাহায্য করে নিজের জীবনযাপন করতে লাগলো আর ধনী হয়ে গেল। এখন সোনু সম্পূর্ণভাবে সুস্থ ছিল আর জান প্রাণ দিয়ে মানুষের সেবা করত। ওর এই কাজে গ্রামের লোকেরাও ওকে সাহায্য করত। রেখার জাদুই খিচুড়ি ঘরকে দেখার জন্যে দূর দূরান্ত থেকে লোক আসতো, আর ওর জাদুই খিচুড়ি খেয়ে তারা নিজেদের রোগ দূর করত।